আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আইসিটি ক্লাসে। তো তোমাদের সাথে আছি আমি মেহরুন্নেসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে। তোমরা আমার বোর্ডটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি, আর সাউন্ডটা শোনা যাচ্ছে নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও। আমরা 1 মিনিটের মতো একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত। সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আর ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করে দাও। আজকে আমরা আইসিটি পড়বো। কালকে থেকে তোমাদের অলরেডি যাবি এই ইউনিটের পরীক্ষা শুরু। সো আইসিটি আসলে কিন্তু 8 মার্কস, যেখানে 0.25-এর জন্যই কিন্তু তোমার এডমিশনে চান্স মিস হয়ে যায়, বা অনেক দূর মানে অনেক পিছনে পজিশন চলে যায়। সেখানে 8 মার্কস কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতেই পারছো। আর তোমাদের জেনারেলি আইসিটিটা আসলে সব ইউনিভার্সিটিতে নাই, রাবিতে আছে, জাবিতে আছে। সো আইসিটি আসলে তোমাদের ওভাবে পড়া হয় না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তোমরা যেভাবে পড়ো। সো সেজন্যই আজকে আমরা আইসিটি। আচ্ছা, আবির আল সাইমন মেসেজ দিয়েছে, কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 30 সেকেন্ডের মতো ওয়েট করি, তারপরে শুরু করব। তো এর ফাঁকে তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও সবাই। আর কালকে যেহেতু এই ইউনিটের এক্সাম, এই ইউনিট রিলেটেড কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমার কিন্তু 2020-21 শিক্ষাবর্ষে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিট ভর্তি পরীক্ষায় 9th হয়েছিলাম। সো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ইউনিট রিলেটেড, যেহেতু কালকে এই ইউনিটের এক্সাম, সো তোমরা সবাই একটু কমেন্টে জানাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। রুহি অ্যান্সার দিয়েছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আইটি, আইটি কি আইআইটি? আইআইটি সাবজেক্ট পেতে কত মেরিট লাগে এগুলো আসলে ভ্যারি করে। আইআইটি আর সিএসসি কাইন্ড অফ সেম। সো অনেকের ফার্স্ট প্রায়োরিটি থাকে সিএসসি, অনেকের আইআইটি থাকে, বাট সিএসসি ফার্স্টের দিকের মেরিটে শেষ হয়। সো অ্যাপ্রক্সিমেটলি 20 পজিশনের মধ্যে থাকলে পার শিফটে তোমরা সিএসসি বা আইআইটি যে কোনো একটা চুজ করতে পারবা। আর যে একটু 10 সেকেন্ডের মতো ওয়েট করি, তারপর শুরু করছি। হ্যাঁ, আরইউতেও কিন্তু আইসিটি আছে। আরইউতে মোস্ট প্রবলি 5 মার্কস, আর আমাদের যে 8 মার্কস। নাজরিন কামরান লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো তোমরা ক্লাসটা শেয়ার করতে থাকো, এর মধ্যে আমরা ক্লাসটা শুরু করি, এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই করবা, কারণ আমি শেষে একদম ক্লাসের শেষে তোমাকে 5 থেকে 6টা টপিক বলবো। ওই 5 থেকে 6টা টপিক তুমি যদি ভালো মতো কভার করে যেতে পারো, তাহলে 8টার মধ্যে অ্যাটলিস্ট 6 থেকে 7টা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। সো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। ক্লাস রেকর্ডেড থাকবে বলা যাচ্ছে না, রেকর্ডেড থাকবে কিনা। সো আমাদের ফার্স্ট কোশ্চেন, একটা ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে? সো তোমরা যারা ভিপিএন ইউজার আসো, আমরা তো আমাদের যে জুলাই আন্দোলন যখন ছিল, তখন ভিপিএনটা খুব আসলে কথা হচ্ছিল এটা নিয়ে। সো তোমরা ভিপিএন ইউজার যারা আসো সবাইটার অ্যান্সার দিয়ে ফেলো তো। প্রান্ত সরকারের অ্যান্সার দিয়েছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। প্যাটার্ন কি সেম থাকে? প্যাটার্ন সেম থাকে বলতে ওকে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন, ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে? তাহলে এটা তোমরা মনে রাখবা, ভিপিএন মিন্স কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো ভিপিএন এর কাজ যে একটা প্রাইভেট নেটওয়ার্কে আরেকটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে কানেক্ট করা। আমাদের যে নেটওয়ার্ক স্তর আছে এটার কাজটাও সেম। এটাও কি করে? একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা পাঠায়, বা একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট করে। সো ভিপিএন এর ফুল মিনিংটা তোমরা কমেন্ট করে ফেলো, অনেকগুলো ফুল মিনিং কিন্তু আসে।
সো আমি যেহেতু বলছি ভিপিএন এর ফুল মিনিংটা, এটা তোমরা একটু কমেন্ট করে ফেলো। তার মানে ভিপিএন ওএসআই মডেলের কোন স্তরে কাজ করে? নেটওয়ার্ক স্তরে কিন্তু কাজ করে। সো ওএসআই ফুল মিনিংটা হচ্ছে তোমরা একটু জেনে রাখতে পারো, ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আচ্ছা, ওএসআই মডেলের হচ্ছে নরমালি 7টা স্তর থাকে। 7টা স্তরের মধ্যে নেটওয়ার্ক স্তরটা হচ্ছে 3 নাম্বার। প্রথমটা হচ্ছে পরিবহন ফিজিক্যাল লেয়ার, তারপরে একটা ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক স্তর। 3 নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক স্তর। আচ্ছা, 1-এর বি অ্যান্সার দিয়েছে সবাই। আবির আল সাইমন 1-এর বি, নাজনীন কামরান অ্যান্সার দিয়েছে 1-এর বি, নিয়ামুল ইসলাম অ্যান্সার দিয়েছে বি, মহসিনা মিথিলা হচ্ছে অ্যান্সার দিয়েছে বি। তার মানে তোমরা মনে রাখবা ভিপিএন কোন স্তরে কাজ করে? ভিপিএন কাজ করে হচ্ছে নেটওয়ার্ক স্তরে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন নেটওয়ার্ক ডিভাইসে 2টা নেটওয়ার্ককে সংযুক্ত করে? তাহলে 2টা নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে এমন, এটার আনসার তোমরা সবাই দিয়ে দাও। আবির আল সাইমন অ্যান্সার দিয়েছে 1-এর বি, নিয়ামুল ইসলাম 1-এর বি। ওকে, তো তোমরা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই, ফার্স্ট ফার্স্ট। দেখো নিচের কোন নেটওয়ার্ক ডিভাইসটা 2টা নেটওয়ার্কে সংযুক্ত করে? এটা হচ্ছে কি হবে? এটার অ্যান্সারটা হচ্ছে ব্রিজ। ব্রিজ হচ্ছে 2টা নেটওয়ার্কে সংযুক্ত করে, এবং ব্রিজ খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে। সে হচ্ছে ডেটা ফিল্টারিং এর কাজ করে, মানে যার ডেটা দরকার সে শুধু তার কাছে ডেটা পাঠায়। তার মধ্যে এখানে হাব কি করে? হাব কিন্তু একই নেটওয়ার্কের মধ্যে যে ডিভাইসগুলো আছে তাদেরকে কানেক্ট করে। গেটওয়ে কি করে? গেটওয়ের কাজটাও কাইন্ড অফ সিমিলার, যে গেটওয়েও কিন্তু 2টা ভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করে, বাট মোস্ট প্রবাবলি তোমাদের বইয়ে এটার অ্যান্সারটা হচ্ছে ব্রিজ, এই জন্য এটা ব্রিজ দেওয়াটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে গেটওয়েও কিন্তু 2টা ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে। রিপিটার কি কাজ করে? রিপিটার কিন্তু একটা নেটওয়ার্ক, মানে একই নেটওয়ার্কের ভিতরে বা একই ধরনের নেটওয়ার্কে সে হচ্ছে সংযুক্ত করে, ভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না। তাহলে আমরা কি দেখলাম? যে নিচের কোন নেটওয়ার্ক ডিভাইসটা 2টা নেটওয়ার্কে সংযুক্ত করে? সেটা হচ্ছে ব্রিজ। নিচের কোন নেটওয়ার্ক? হ্যাঁ, মেজবাউল আলম অ্যান্সার দিয়েছে ব্রিজ। তাহলে এটার অ্যান্সারটা কি হচ্ছে? এটার অ্যান্সারটা হচ্ছে ব্রিজ। এবং হাব সম্পর্কে তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, হাব সম্পর্কে আমরা একটু পরে আরেকটু দেখবো যখন স্টার টপোলজি পড়বো। হাব কিন্তু কি করে? ওর সাথে যে যুক্ত আছে যারা, ওই হাবের সাথে যারা যুক্ত তাদের সবাইকে কিন্তু ও ডেটা পাঠায়, বা তার কাছে যে ডেটা আছে সে সবাইকে ব্রডকাস্ট করে। সো এই ইনফরমেশনটা তোমরা একটু জেনে রাখো, এটা আমাদের লাগবে। এই যে দেখো এই কোশ্চেনটা, নিচের কোন ডিভাইসটা স্টার টপোলজিতে ব্যবহৃত হয়? সো এটার অ্যান্সার দিয়ে দাও তো। আচ্ছা, শুধু একটাই অ্যান্সার পেলাম, ব্রিজ অ্যান্সার দিয়েছে একজন। এরা মনে রাখবা, 2টা ভিন্ন নেটওয়ার্কের সংযোগ কিসের মাধ্যমে আমরা সংযোগ করি? ব্রিজের মাধ্যমে। সো সংযোগ মানেই হচ্ছে ব্রিজ। হ্যাঁ, আমি বললাম আসলে এটা একটু কনফিউজিং। গেটওয়েও কিন্তু এটার অ্যান্সার হয়, বাট বইয়ে মোস্ট প্রবাবলি ব্রিজ দেওয়া। এখন তোমরা এটা একটু ক্রস চেক করে নিবা, তোমার বইয়ে যেটা দেওয়া সেটাই কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেহেতু কোশ্চেনটা বই থেকেই করা হয়েছে। ওকে, অনন্ত রয় অ্যান্সার দিয়েছে ডি। এখন দেখো নিচের কোন ডিভাইসটা হচ্ছে স্টার টপোলজিতে ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে কিন্তু আমরা হচ্ছে কি করি বলতো? স্টার টপোলজিতে আমার যে ডিভাইসগুলো থাকে তাদেরকে কিন্তু একটা সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্ট করি, এবং সেই সেন্ট্রাল যে কেন্দ্রীয় মাধ্যমটা থাকে সেটা কি? সেটা হয় হাবও হতে পারে অথবা সুইচও হতে পারে। হাব অথবা সুইচ যে কোনোটার মাধ্যমে আমি কানেক্ট করতে পারি। হাব কি করে? হাব কিন্তু তার সাথে সংযুক্ত যারা আছে তাদের সবাইকে ডেটাটা ব্রডকাস্ট করে ফেলে। বাট সুইচ কি করে? সুইচ কিন্তু সেই কাজটা করে না। তোমার যার ডাটা প্রয়োজন, সুইচ শুধুমাত্র তার কাছে ডাটা পাঠায়। সুইচের কাছে একটা ম্যাক অ্যাড্রেস থাকে, সো সুইচ বুঝতে পারে আসলে এই ডাটাটা কার কাছে যাওয়া উচিত। সুইচ শুধুমাত্র তার কাছে ডাটা পাঠায়। বাট হাব কি করে? তার কাছে কোনো ইনফরমেশন আসলে সে তার সাথে সংযুক্ত যারা আছে সবাইকে সে ব্রডকাস্ট করে ফেলে। সো এটাও তোমরা একটু জেনে রাখবা।
তার মানে স্টার টপোলজিতে কোনটা ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে হচ্ছে হাব ব্যবহৃত হয়। যদি সুইচ থাকতো অপশনে, সুইচও কিন্তু হতো, হাব অথবা সুইচ যে কোনো একটা। সো 3-এর অ্যান্সার আমরা কি পাচ্ছি? 3-এর অ্যান্সার পাচ্ছি হচ্ছে ডি। তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই, যেহেতু বললাম আইসিটি ক্লাসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যেহেতু আগে খুব ভালোভাবে আইসিটি পড়া হয় না, কারণ আমরাও যারা এই ফেস পার করে আসছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে গিয়ে আসলে আইসিটিতে ওইভাবে টাইম দেওয়া হয় না। সো তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও সবাই বেশি বেশি, এবং ক্লাসের পিডিএফটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। আর বললামই তো, ক্লাসের শেষে আমি তোমাকে 5 থেকে 6টা টপিক বলে দিব কালকের জন্য। মানে এই 5 থেকে 6টা টপিক কমপ্লিট করে গেলে তুমি অ্যাটলিস্ট 6 থেকে 7টা অ্যান্সার করতে পারবা। তাহলে নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোন প্রজন্মের মোবাইল ফোনে এলটিই অন্তর্ভুক্ত করা হয়েছে? এলটিই স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এটার ফুল ফর্মটাও তোমরা একটু জেনে রাখবা, সেটা হচ্ছে লং টার্ম ইভলিউশন। তাহলে লং টার্ম ইভলিউশন এই স্ট্যান্ডার্ডটা কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কোন প্রজন্মে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা একটু দেখো। এলটি জিনিসটা কি? এটা হচ্ছে একটা হাই স্পিড মোবাইল ব্রডব্যান্ড, হাই স্পিড মোবাইল ব্রডব্যান্ড। এবং এটা কোন প্রজন্মে ইউজ করা হয়েছে? এটা কিন্তু ফোর্থ জেনারেশনে ইউজ করা হয়েছে। ফোর্থ জেনারেশন, সবাই 4 কমেন্ট করো, 4 কমেন্ট করো সবাই। ফোর্থ জেনারেশনের মোবাইল ফোনে হচ্ছে এলটি অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং এলটি কিন্তু তারবিহীন মাধ্যম, তারবিহীন। আমরা আরো কিছু স্ট্যান্ডার্ড জানবো। ধরো হচ্ছে ওয়াইফাই, পরীক্ষায় আসে যে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ডটা তোমরা একটু জানবা, সেটা কি? সেটা হচ্ছে IEEE 802.11। অলরেডি জাবিতে মোস্ট প্রবাবলি 22-23 এরকম একটা কোশ্চেন আসছে যে নিচের কোনটা ওয়াইফাই এর IEEE স্ট্যান্ডার্ড। তাহলে ওয়াইফাই এর IEEE হচ্ছে IEEE 802.11। তারপরে আসি হচ্ছে ব্লুটুথ, ব্লুটুথেরটা হচ্ছে IEEE 802.15, আর ওয়াইম্যাক্স এরটা হচ্ছে IEEE 802.16। কিভাবে মনে রাখতে পারো? ওয়াইফাই দেখো 2টা আই আছে, সবগুলাই কিন্তু IEEE 802। তাহলে ওয়াইফাই যেহেতু 2টা আই আছে, আই আর 1 আমরা সেম ভাবে লিখি, তাহলে 2টা আই মানে হচ্ছে 2টা 1। ওয়াইম্যাক্স এর জায়গায় দেখো শেষে হচ্ছে ম্যাক্স, এক্স আছে, তাহলে 6 এর শেষেও কিন্তু এক্স আছে। সেইভাবে তোমরা মনে রাখতে পারো যে এটা হচ্ছে 16, আর বাকি একটা তোমার ইজিলি মনে থাকবে, সেটা হচ্ছে 15। তো তোমরা হচ্ছে এই ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, ওয়্যারলেস মানে মাধ্যমে স্ট্যান্ডার্ড গুলো মনে রাখবা। সো সবাই হচ্ছে ওয়াইম্যাক্স এরটা কমেন্ট করে ফেলো তো, ওয়াইম্যাক্স এরটা সবাই কমেন্ট করে ফেলো। 15, 16 নাকি 11 কোনটা? ওয়াইম্যাক্স এরটা সবাই কমেন্ট করে ফেলো। এই 3টা খুব ভালোভাবে জেনে যাবা। এখন আসি, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? তাহলে কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? দেখি তোমরা পারো নাকি এটার অ্যান্সার। টপোলজি জিনিসটা কি? আমার একটা নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তারা আসলে কিভাবে কানেক্টেড থাকে সেই বিন্যাসটা কিন্তু হচ্ছে টপোলজি, তাই না? তাইলে টপোলজি আমরা বেশ কয়েকটা টপোলজি পড়ছি। বাস টপোলজিতে কি থাকে? একটা মেইন কেবল থাকে এবং তার সাথে হচ্ছে সবগুলা ডিভাইস যুক্ত থাকে, একটা মেইন কেবলের মাধ্যমে সবগুলা ডিভাইস যুক্ত থাকে। রিং টপোলজিতে কি করে? সবগুলা ডিভাইস হচ্ছে রিং এর মাধ্যমে যুক্ত থাকে। আর স্টার টপোলজিতে আমরা একটু আগে দেখলাম যে মাঝখানে হচ্ছে আমার একটা সেন্ট্রাল সার্ভার বা সেন্ট্রাল ডিভাইস থাকে, যার মাধ্যমে বাকি সবগুলা ডিভাইস কানেক্টেড থাকে। আর মেশ টপোলজিতে কি হয়? একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, এরকম আর কি। ধরো 3টা দিয়ে বুঝাচ্ছি আপাতত, মানে একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে, এরকম, বুঝছো? আমার এটা হয় না পুরোপুরি, বাট কথা হচ্ছে যে একটা ডিভাইস কি আরেকটা ডিভাইসের সাথে পুরোপুরি কানেক্টেড থাকবে। তাইলে দেখো তো কোন কেবল সবচেয়ে বেশি কেবল কোনটার দরকার হবে? অবশ্যই ম্যাশ টপোলজিতে। ম্যাশ টপোলজিতে মনে রাখবা যদি আমার এনটা ডিভাইস থাকে তাহলে কি আমার কেবল লাগবে কয়টা? কেবল লাগবে কিন্তু n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে, ক্লাস করো, ক্লাস করলে পিডিএফ পাওয়া যাবে, না হলে দেওয়া হবে না।
তাইলে কি কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? যদি আমার n সংখ্যক ডিভাইস থাকে সেক্ষেত্রে আমার কেবল লাগবে কত? n ইন্টু n-1/2। এটা অলরেডি বোর্ডে একবার আসছে, সো তোমরা এই ইনফরমেশনটাও মনে রাখতে পারো। তাহলে সবচেয়ে বেশি কেবল দরকার হয় কোন টপোলজিতে? ম্যাশ টপোলজি। নেক্সট কোশ্চেনে যাই। গবেষণাগারে সংযুক্ত সবগুলো কম্পিউটার কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? বলে ফেলো তো। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়েছে। মেজবাউল আলম অ্যান্সার দিয়েছে ম্যাশ টপোলজি, কৌশিক সাহা অ্যান্সার দিয়েছে ডি, নিয়ামুল সিয়াম অ্যান্সার দিয়েছে ম্যাশ, সুমাই আক্তার লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত বলো তো? গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত? তো প্যান কি? প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমরা যে পার্সোনাল যে ডিভাইসগুলো ইউজ করি সেগুলো কানেক্টেড করার জন্য আমরা হচ্ছে প্যান ইউজ করি। যেমন প্যানের এক্সাম্পল আমি ধরো বলতে পারি ইউএসবি অর হটস্পট, আমরা যে মোবাইলের হটস্পট ইউজ করি সেগুলো হচ্ছে প্যানের এক্সাম্পল। তো পার্সোনাল এরিয়া মানে পার্সোনাল ডিভাইসগুলো কানেক্ট করার জন্য প্যান ইউজ করা হয় এবং এটা খুব ক্ষুদ্র এরিয়ার মধ্যে কাজ করে। তার থেকে একটু বড় সেটা কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটা প্যানের থেকে একটু বড় এরিয়ার মধ্যে কাজ করে। তো ল্যানের এক্সাম্পল কি হইতে পারে? ধরো আমরা বাসা বাড়িতে যে ডিভাইসগুলো কানেক্টেড করতে ইউজ করি, মানে অফিসিয়াল নেটওয়ার্ক বলা যায়, অথবা হচ্ছে হোম ওয়াইফাই, এগুলা হচ্ছে আমার ল্যানের এক্সাম্পল। তার থেকে বড় হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা বড় শহরের মধ্যে হচ্ছে কোনো কিছু ডিভাইসগুলো কানেক্ট করতে ম্যান ইউজ করা হয়। এবং WAN যেটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি অ্যাক্রসে যেই নেটওয়ার্কগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ওয়ান এর অন্তর্ভুক্ত। তাহলে এই গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কিন্তু একটা লোকাল এরিয়ার মধ্যে আছে, তাই না? তাহলে এটা কি হবে? এটা কিন্তু অবশ্যই ল্যানের অন্তর্ভুক্ত, প্যান হবে না। প্যান তো একদম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেগুলো আমরা পার্সোনাল ডিভাইসগুলো কানেক্ট করার জন্য ইউজ করি। সো এটার অ্যান্সারটা কি হচ্ছে? এটার অ্যান্সারটা হবে হচ্ছে ল্যান। তাহলে গবেষণাগারের সংযুক্ত কম্পিউটারগুলো কোনটা? হ্যাঁ, আচ্ছা, একজন কিন্তু অ্যান্সার দিয়ে দিছে প্যান। প্যান কিন্তু হবে না, আমি বললাম এটা একদম পার্সোনাল ডিভাইসগুলো কানেক্ট করার জন্য। আমি এক্সাম্পলও লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইউএসবি বা হটস্পট, এগুলো কানেক্ট করার জন্য আমরা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করে থাকি। সো নেক্সট কোশ্চেনে যাই। তোমরা কিন্তু ক্লাস করতেছো অ্যাপ্রক্সিমেটলি 200 সামথিং, বাট রিয়েক্ট হচ্ছে যে মাত্র অনেক কম, 53টার মতো। সো এত কষ্ট করে ক্লাস নিচ্ছি আসলে তোমাদের। ওকে, ল্যান হইতে পারে, হ্যাঁ ল্যানই হবে কিন্তু এটার অ্যান্সার। সো তোমরা হচ্ছে আমাদের কিন্তু কালকে জাবির পরীক্ষা শেষ হলো, সামনে যত এক্সাম আছে আপকামিং, এগ্রি, সিইউ, আরইউ, সবকিছুর জন্য কিন্তু আমাদের ক্লাস আসবে। এবং শুধু ক্লাস না, আমরা তোমাদের জন্য এক্সামেরও ব্যবস্থা করব পরীক্ষার একদম আগের মুহূর্তে। সো ক্লাস, এক্সাম, সাজেশন সবকিছু কিন্তু আমাদের এডমিশন ওয়ারিয়র্স পেজে পেয়ে যাবা। পেজটা ফলো করে রাখবা। অনেকেই হচ্ছে গ্রুপ থেকে ক্লাস করো, সো পেজটা ফলো করে রাখলে কিন্তু যত ক্লাসই হোক তোমার কাছে নোটিফিকেশন যাবে। তারপরে আসি, দেখো যৌগিক লজিক গেট কয়টা? এটা খুবই ইম্পর্টেন্ট। জাবিতে লজিক গেট থেকে একটা কোশ্চেন থাকেই। সো তোমরা এটা অ্যান্সার দিয়ে দাও তো, যৌগিক লজিক গেট কোনটা? এটা 5 স্টার টপিক। যৌগিক লজিক গেট কোনটা, মানে লজিক গেট থেকে একটা প্রশ্ন থাকবে। সো এটা বলে ফেলো, যৌগিক লজিক গেট কোনটা? আচ্ছা, আমরা নরমালি লজিক গেট জানি দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক আর যৌগিক। এবং যৌগিক লজিক গেটকে কিন্তু আরো দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল, এবং এগুলাকে কেন ইউনিভার্সাল বলা হয়? কারণ হচ্ছে এই এই গেটগুলোর মাধ্যমে আমরা সকল ধরনের গেট বাস্তবায়ন করতে পারি। তাহলে একটা হচ্ছে সার্বজনীন, আরেকটা হচ্ছে বিশেষ বা এক্সক্লুসিভ। সো সার্বজনীনের মধ্যে আবার দুইটা গেট আছে, তারা কি? তারা হচ্ছে ন্যান্ড আর নর। এবং বিশেষ বা এক্সক্লুসিভের মধ্যে আছে কি? এক্সোর বা জর, যেটাই বলো, আরেকটা হচ্ছে এক্স নর। তাহলে যৌগিক লজিক গেট কয়টা হলো? সার্বজনীনের দুইটা, বিশেষের দুইটা। তার মানে হচ্ছে যৌগিক লজিক গেট আমরা পাচ্ছি হচ্ছে 4টা। সো বিশেষ গেটগুলা তোমরা সবাই একটু কমেন্ট করে ফেলো তো, বিশেষ গেটগুলা সবাই একটু কমেন্ট করে ফেলো, বিশেষ গেটগুলা সবাই একটু কমেন্ট করে ফেলো।
যৌগিক লজিক গেট 4টা। ওকে, তো আমরা হচ্ছে এর পরের কোশ্চেনে যাই। ডেকোডার এবং এনকোডার, এই টপিক দুইটাও খুবই ইম্পর্টেন্ট। ডেকোডার এবং এনকোডার, এগুলা থেকেও অনেক কোশ্চেন আসে প্রতিবার, এটাও একটা 5 স্টার টপিক। সো তোমরা হচ্ছে এটার অ্যান্সার দিয়ে দাও। ডিকোডারে যদি আমি এনটা ইনপুট দেই তাহলে আউটপুট কয়টা পাবো? এনটা যদি ইনপুট দেই তাহলে আউটপুট কয়টা পাবো? এনটা ইনপুট দিলে আউটপুট কয়টা পাবো? এখানে তো মোট বলে নাই, মোট আবার কি? যৌগিক লজিক গেট কয়টা বলতে তো তোমাকে পুরাটাই বুঝাইছে, আলাদা করে তো বলে নাই যে সার্বজনীন মানে লজিক গেট কয়টা। সো ডেকোডারে এনটা ইনপুট থাকলে আমরা আউটপুট কয়টা পাবো? যদি এনটা ইনপুট পাই, ডেকোডারের ক্ষেত্রে এনটা যদি ইনপুট দাও আউটপুট পাবা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এবং এনকোডারটা ঠিক উল্টা কাজ করে, যদি হচ্ছে তুমি 2 টু দি পাওয়ার এনটা ইনপুট দাও তাহলে আউটপুট পাবা হচ্ছে এন। তাহলে ডেকোডারে কি হচ্ছে, যদি আমি এনটা ইনপুট দেই আউটপুটটা হচ্ছে 2 টু দি পাওয়ার এন, আর এনকোডারে আমি যদি 2 টু দি পাওয়ার এনটা আউটপুট দেই, ইনপুট দেই, তাহলে আউটপুট পাবো কত? এন। আচ্ছা, এখন তোমরা আমাকে বলে ফেলো এনকোডারের ক্ষেত্রে আমি যদি 32টা ইনপুট দেই সেক্ষেত্রে আমি আউটপুট কয়টা পাবো? ইনপুট যদি 32টা দেই তাহলে আউটপুট কয়টা পাবো? 8 এর এ। আচ্ছা, এখন এটা বলো, এনকোডারে আমি ইনপুট দিছি 32টা, ইনপুট যদি 32টা দেই তাহলে আউটপুট কয়টা পাবো? এনকোডারে ইনপুট 32টা, তাহলে আউটপুট কয়টা পাবো বলো তো? এনকোডারে আমি যদি 32টা ইনপুট দেই আউটপুট কয়টা পাবো? ওকে ওকে, সবাই হচ্ছে 5 অ্যান্সার করছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে দেখো, বাইনারি সংখ্যাকে এখন হেক্সাডেসিমালে কনভার্ট করব, এবং এই যে নাম্বার সিস্টেম থেকে কিন্তু এটাই আসে যে তোমার কনভার্সন বাইনারি থেকে হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টাল, এই কনভার্সনগুলো তোমরা একটু ভালো মতো দেখে যাবা, একটা কোশ্চেন এখান থেকে থাকেই। তাহলে বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে, এই বাইনারি যে নাম্বারটা আছে 111011, এটাকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করব? তাহলে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমার কি করতে হয়? বাইনারি যে নাম্বার থাকে এটাকে 4 বিট আকারে ভাগ করতে হয়। তাহলে আমরা হচ্ছে বাম্পা ইয়ে থেকে ভাগ করি 1011। এটা কিসের? খুব বেশি যদি সমস্যা হয় তাহলে তোমরা এটা ইউজ করতে পারো যে 8421, এখানে বসাও, প্রথমটা 1, তারপরেরটা 0, তারপরেরটা 11। তাহলে 1 যুক্ত নাম্বারগুলো আমরা নিচ্ছি, কত পাচ্ছে? 8 2 10, 10 1 হচ্ছে 11। তাহলে হেক্সাডেসিমালে এ এর জন্য আমরা হচ্ছে ইউজ করি 10, বি এর জন্য হচ্ছে 11, সি এর জন্য 12, ডি এর জন্য 13 এবং এফ এর জন্য হচ্ছে 15। তাহলে এখন দেখো 1011, তার মানে এটা কত পাচ্ছি? 11, 11 হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে বি। এখন আমার যেহেতু এখানে আছে মাত্র 2টা নাম্বার, বাট আমার লাগবে কি, মানে 2 বিট আছে, আমার লাগবে 4 বিট, আমি বামে 2টা 00 দিয়ে দিলাম। তাহলে 0011 যদি এখানে বসাই 0011, তাহলে 2 + 1 কত আসতেছে? 3। তার মানে এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি হচ্ছে? 3b। হেক্সাডেসিমালে কনভার্ট করলে কি হচ্ছে বলো তো? 3b। আনিকা অ্যান্সার দিয়েছে 3b। ওকে, 3b পাচ্ছি হচ্ছে এটার অ্যান্সার। সো পরেরটাতে যাই। আস্কি কোড কত বিটের? আস্কি কোড কত বিটের এটা বলে ফেলো। আস্কি কোড কত বিটের? ফার্স্ট হ্যাঁ, আস্কি কোড হচ্ছে
8 বিটের। আজকি কোড কত বিটের? 8 বিটের। এবং আজকের হচ্ছে যে ফুল ফর্মটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তোমরা এটাও মনে রাখতে পারো, আজকের ফুল ফর্মটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে আজকে আমরা কত পাচ্ছি? 8 বিট। বাকি দুইটাও একটু মনে রাখতে পারো, তোমাদের বইয়ে আছে বিসিডি, বাইনারি কোডের ডেসিমাল। এটা কত বিট? এটা কিন্তু হচ্ছে 4 বিট। এটার জন্য লাগবে হচ্ছে 4 বিট। এবং ইউনিকোড যেটা আছে, ইউনিকোডের জন্য আসলে এটা এনকোডিং এর উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট, অনেকগুলা বিটই হয়। সো এটা আসলে এনকোডিং এর উপর ডিপেন্ড করে। এবং এটা শিওর হবা, তোমাদের বইয়ে যেটা আছে, আমি বারবার বলতেছি, বইয়ে যেটা আছে এটাই কিন্তু অ্যান্সার করতে হবে। তাহলে এটা এভাবে মনে রাখতে পারো, বিসিডি তে ডি আছে শেষে। ডি হচ্ছে ইংরেজি লেটারের কত নাম্বার বর্ণ? 4 নাম্বার। তাহলে এটা কত হবে? 4 বিট। এটা কত হবে? আজকি হচ্ছে 8 বিট। হ্যাঁ, আজকি তাহলে আমরা পাচ্ছি 8 বিট। আর ইউনিকোডের ফুল ফর্মটা একটু মনে রাখতে পারো। ইউনিকোডের ফুল ফর্মটা কি? ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। এনকোডিং তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড। ইউনিভার্সাল ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটাও দেখো একটা কনভার্সন। এবং এই যে হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে যদি তোমাকে বলে অক্টাল বা ডেসিমালে কনভার্ট করার, তোমার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হেক্সাডেসিমালটাকে তুমি প্রথমে বাইনারিতে কনভার্ট করবা। বাইনারি থেকে আসলে যে কোনো কিছুতে কনভার্ট করা খুবই সহজ। বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাও, সেটাও ইজি। বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে যাও, সেটাও ইজি। অক্টালে কনভার্ট করতে যাও, সেটাও ইজি। তাহলে আমার ফার্স্ট সাজেশন থাকবে যে হেক্সাডেসিমালটাকে তুমি প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করবা। তাহলে A to C এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি 8421, এবং C এর জন্য 10 11 12, C কত? 12। তাহলে 1100। তাহলে C কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি 1100, এবং 2 এর জন্য কত পাবো? 2 এর জন্য হচ্ছে 0010। আর A হচ্ছে 10, তাহলে 10 কি? 10 হচ্ছে 1010। তার মানে 1010। তাহলে A to C কে আমরা কি করলাম? এই হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তাহলে এটা কি আসতেছে? 1010 0010 1100। এখন এটাকে আমি হচ্ছে অক্টালে কনভার্ট করব। তাহলে অক্টালে কনভার্ট করলে বাইনারিকে অক্টালে কিভাবে কনভার্ট করতে হয়? আমি 3 ডিজিট মানে 3 বিট করে ভাগ করব। 100 এটা কি? 4। 101 এটাকে কি লেখা যায়? 5। 000 এটা তো 0। 101 এটা কি? 5। তাহলে কি আসতেছে? 5054। 5054। তোমাদের কারো হয়েছে এটা? বলো তো। ইলেভেনের কি? 11 বি কিভাবে আসলো? বি 11 ই হবে, এটাতে অ্যান্সার নাই, তার মানে কি? ব্ল্যাঙ্ক। তাহলে আমি আবারও বলতেছি, যদি এরকম থাকে হেক্সাডেসিমালকে কোনো কিছুতে কনভার্সন কি করবা? প্রথমে হচ্ছে বাইনারিতে কনভার্ট করবা, তারপরে যেটাতে কনভার্ট করতে বলে সেটাতে করবা। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে? কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে? আচ্ছা, মহসিনা মিথিলা লিখেছে জি হয়েছে, জান্নাতুল রোজা লিখেছে ব্ল্যাঙ্ক, নৌশিন সুলতানা হচ্ছে 11 ই। ইয়েস, 11 অ্যান্সারটা হচ্ছে ই। তাহলে কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0? এটা মনে রাখবা। এক্সোর গেটে, শুধুমাত্র এক্সোর গেটে যদি আমার আউটপুটটা ডিফারেন্স হয়, মানে ইনপুটটা যদি ভিন্ন হয়, ইনপুট যদি ভিন্ন হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আউটপুট হবে হচ্ছে 1। ইনপুট যদি ভিন্ন হয়, ভিন্ন বলতে কি? ধরো একটা যদি 0 হয় আরেকটা হবে 1, তো এরকম যদি থাকে একটা 0 আরেকটা 1, একটা 1 আরেকটা 0, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র পাবো আউটপুট 1। আর যদি তা না হয়, যদি ইনপুট দুইটা সেম হয়, ইনপুট যদি সেম হয় এক্সোর গেটের ক্ষেত্রে, ইনপুট যদি একই হয়, তাহলে আউটপুট আসবে কত বলো তো? আউটপুট কিন্তু 0, আউটপুট হচ্ছে 0। ইনপুট যদি ভিন্ন হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আউটপুট হবে 1 এক্সোরের জন্য। আর যদি ইনপুট একই হয় তাহলে আউটপুট আসবে কত? 0। এটা তোমরা সবাই কমেন্ট করো তো। ইনপুট যদি একই হয়
তাহলে আউটপুটটা কত হবে? এক্সোর, হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হচ্ছে, আর এক্সোরের ক্ষেত্রে ইনপুট যদি একই হয়, ধরো ইনপুট হচ্ছে 0 0, তাহলে আউটপুট কত হবে? 0। ইনপুট হচ্ছে 1 1, তাহলে আউটপুট কত হবে? 0। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। একটা বিয়োগ আসছে বাইনারির, তাহলে এটা কিভাবে করব বলো তো? তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলে নেই, যেমন 14 থেকে 7 বিয়োগ করো তো সবাই। 14 থেকে 7 কিভাবে বিয়োগ করতে হয়? 4 থেকে কি 7 বিয়োগ করা যায়? 4 তো ছোট, 7 তো বড়, বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করি বলতো? আমরা কিন্তু এই যে 4 এর সাথে কি করি? 10 যোগ করি। কেন 10 যোগ করতেছি? 10 কেন যোগ করতেছি? কারণ এটা আমি ডেসিমালে করতেছি, আর ডেসিমালের ভিত্তিটা হচ্ছে 10, এই জন্য কিন্তু আমরা 10 যোগ করি। তাহলে 10 প্লাস 14, 4 কত? 14, 14 মাইনাস 7 হচ্ছে 7। এবং আমি যে এই যে ধান নিছি, 10 কিন্তু আমি ধান নিছি, তাহলে আমাকে ফিরাই দিতে হবে না ওকে? এই যে এখানে ধরো ফিরাই দিলাম, তার মানে 1 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে? 0। তাহলে বামে হচ্ছে 0 লিখতে হয় না। সেম কাজটাই কিন্তু আমরা বাইনারিতে করব। আর বাইনারির ভিত্তিটা কত? বাইনারির ভিত্তিটা হচ্ছে 2, 1 0 1 1 0 1, আর আরেকটা কি 1 1 0 1 1। তাহলে দেখো 1 1 বিয়োগ করলে কত হচ্ছে? 0। এই যে 0 থেকে 1 তো বিয়োগ করতে পারবো না, তাহলে আমার কি করতে হবে? 2 যোগ করে নিতে হবে। 2 যদি যোগ করি, 2 থেকে 1 হচ্ছে 1। 2 যে নিলাম, ধান নিলাম, এখন তাকে ফিরাই দিতে হবে ক্যারি 1, তাহলে 1 মাইনাস 1 হচ্ছে 0, 1 মাইনাস 1 হচ্ছে 0। আবার সেম ঘটনা, আমার কি করতে হবে? 2 যোগ করে নিতে হবে, তাহলে 2 থেকে 1 গেলে 1, ক্যারি আছে 1, তার মানে এখানে 1, তাহলে এই 1 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে? 0। তাহলে এটার आंसर কত আসতেছে? 0 1 0 0 1 0। কোথায় আছে দেখো তো? নাই কিন্তু। তাহলে এটার आंसर কি হবে? কোনোটি নয়। এটার आंसर কি হবে বলো তো? রোজা आंसर দিয়েছে কোনোটি নয়। ইয়েস, आंसरটা তাহলে আমরা কি পাচ্ছি? কোনোটি নয়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো তো, একটা ফুল এডার সার্কিটের মূল উদ্দেশ্য কি? হাফ এডার ফুল এডার থেকে কোশ্চেনটা আসছে। সো ফুল এডার সার্কিটের মূল উদ্দেশ্য কি? আমাদের কিন্তু ফুল এডারে ইনপুট থাকে 3টা। ইনপুট থাকে 3টা না বলো তো? একটা হচ্ছে বাইনারি ডিজিটের ফার্স্ট বিট, আরেকটা বাইনারি ডিজিট, আর আরেকটা থাকে হচ্ছে ক্যারি। সো ইনপুট ডিজিটের দুইটা উদ্দেশ্যটা, ফুল এডারের উদ্দেশ্যটা কি? আমাদের ক্যারি ইনপুট সহ 2টা বাইনারি সংখ্যা যোগ করা। ফুল এডারের উদ্দেশ্যটা কি? ক্যারি ইনপুট সহ 2টা বাইনারি সংখ্যা যোগ করা। তাহলে ফুল এডার সার্কিটের মূল উদ্দেশ্য কি? দেখো এইগুলোও কিন্তু মানে ইয়েতে আসতেছে এডমিশন টেস্টে। তার মানে সব সময় যে কঠিন কোশ্চেন আসে এরকম না, এই টাইপের ইজি কোশ্চেনও কিন্তু আসে। সো এটা নিশ্চয়ই পারো। তারপরে বলো যে ফুল অ্যাডারের ইনপুট আর আউটপুট সংখ্যা কয়টা? তাহলে ফুল অ্যাডারের ইনপুট আমরা দেখলাম কি? একটা ক্যারি সহ 2টা বাইনারি সংখ্যা যোগ করা। তাহলে ইনপুট কয়টা হচ্ছে? ইনপুট হচ্ছে 3টা, আর আউটপুট পাবো কি? একটা পাবো সাম, আর একটা পাবো হচ্ছে ক্যারি। তাহলে ইনপুট হচ্ছে 3টা, আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 2টা। ইনপুট 3টা, আউটপুট হচ্ছে 2টা। এটা কিন্তু রাবিতে আসছে। ফুল এডারের ইনপুট আর আউটপুট সংখ্যা কয়টা? তো তোমরা সবাই, ইসরাত জাহান আনিকা কমেন্ট করেছে 14 এর সি, আচ্ছা আনিকা কমেন্ট করেছে 15 এর এ। সো ইনপুট কয়টা, আউটপুট কয়টা? আবিদা ইয়াসমিন অ্যান্সার করেছে এ, 3টা 2টা। ওকে, এখন আসি এরকম বর্তনী দিয়ে তোমাকে হচ্ছে এফ এর মানটা জানতে চাচ্ছে। সো তোমরা বলো তো এফ এর মানটা কি হবে? প্রথমে এটা কি গেট? আচ্ছা, এই যে ফুল অ্যাডারের ইনপুট আউটপুটের কথা বললাম, তাহলে কিভাবে মনে রাখতে পারো? আরেকটা কিন্তু এভাবে তোমরা মনে রাখতে পারো। ইন লিখতে লাগবে 2টা লেটার, মানে 2টা ওয়ার্ড লেটার, হ্যাঁ 2টা লেটার। আর আউট লিখতে লাগতেছে কয়টা? 3টা। তাহলে ইনপুট কয়টা হবে? 3, আউটপুট হবে হচ্ছে 2। এটা উল্টাটা, হ্যাঁ উল্টাটা মনে রাখতে পারো এভাবে। আর যাদের মনে থাকে তাদের তো থাকলোই। তারপরে আসে হচ্ছে বর্তনীতে এফ এর মান কত? তাহলে এই যে এই গেট, ন্যান্ড গেট, তার মানে আমি এখান থেকে কত পাবো? এটা হচ্ছে এ বি বার। এইখানে আবার কি করছে? বি কে আমি কিসের সাথে যোগ করছি বলতো? একটা নট গেটের সাথে। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে বি বার। এখন এই এ ডট বি বার আর বি বারকে আবার কি করছি?
আরেকটা নর গেটের সাথে যোগ করছি, তাহলে এখান থেকে কি পাবো, এ বি বার প্লাস বি বার, তারপরে কি একটা হোল বার, তাই না? তাহলে এখন কি করব, ডি মর্গানের মানে অনুযায়ী, ডি মর্গানের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে এ ডট বি বার যদি থাকে সেটাকে আমরা কি লিখি, এ বার প্লাস বি বার। তাহলে এটাকে একটা ধরি আর এটাকে একটা ধরি, এ প্লাস বি, উপরে আছে হচ্ছে বার, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি বলতো, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এটাকে কিভাবে লিখবো তাহলে, এ বি বার ডট বি বার, বি বার তো আগেই ছিল, তার উপরে আসবে হচ্ছে এটা, তাই না? তাহলে এখন আবার এবি কে কিভাবে লেখা যায় বলতো, এবি কে কিভাবে লিখবো, জান্নাতুল রোজা অ্যান্সার দিয়েছে সি, আচ্ছা অনেকেই সি অ্যান্সার দিচ্ছ, সো এটা বলে ফেলো তো। এখন তো খুবই সহজ, আমরা কি জানি, এ ডাবল বার ইকুয়াল কি, এ ডাবল বার ইকুয়াল হচ্ছে এ, তাহলে এ বি ডাবল বার এটাকে কি লেখা যাবে, এ বি, বি ডাবল বার এটাকে কি লেখা যাবে, বি, এ বি ডট বি কি হবে, এ বি। তাহলে এটার অ্যান্সারটা কোনটা, এটার অ্যান্সারটা হচ্ছে 16 এর সি, বুঝছো? তোমরা পারো, তোমাদের আইসিটি প্রিপারেশন ভালো, বোঝা যাচ্ছে, অনেকেই আগে আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ। ওকে, সো তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 0, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, একটা কোশ্চেন ডাবল আসছে, তাহলে এটা কি এক্সোর, এক্সোর গেটে কি ইনপুট যদি সকল ইনপুট 0 হয় তাহলে আউটপুট হচ্ছে 0। তারপরে এটা বলো তো, এই যে ইয়েটা দেওয়া আছে আমাকে, এটার সমকক্ষ অক্টাল সংখ্যাটা কি হবে, সমকক্ষ অক্টাল সংখ্যাটা কি হবে, আচ্ছা মাহবুবা নূর তামান্না অ্যান্সার দিয়েছে সি, অমিত হাসান অ্যান্সার দিয়েছে, অমিত হাসান হচ্ছে এ অ্যান্সার দিয়েছে, ওকে। তাহলে দেখো এটার জন্য আমরা কি করব, 10101.01, আগে হচ্ছে যে দশমিকের পরের কাজটা করে আসি। আমার তো অক্টালকে যদি আমি বাইনারিতে নিতে চাই, আমি হচ্ছে 3 বিট 3 বিট করে ভাগ করে নিব বলছি, তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, দশমিকের পরে 0 দিলে তো কোনো সমস্যা নাই, তাহলে 010 এটা মিন্স কত, 2, ওকে। তারপরে আসে এখানে 101 কত, 5, এখানে আরেকটা বিট আমার লাগবে, তাহলে 010 কত, 2, তার মানে এটাকে কি লেখা যায়, 25.2। তাহলে অক্টালে কি হচ্ছে, যেটা দেওয়া আছে আমাকে সমকক্ষ অক্টাল সংখ্যাটা কোনটা, 25.2। এই যে কনভার্সন গুলো তোমরা কিন্তু এইচএসসি তে করে আসছো, তোমরা এইচএসসি তে আরো বড় বড় কনভার্সন করছো, বাট এডমিশনে কিন্তু দেখছো কত ছোট ছোট ওগুলো আসে, সো এগুলো একটু সবাই মন দিয়ে করবা, কেউ এক্সাইটেড হয়ে আবার এই যে এখানেও কিন্তু প্রায় সিমিলার একটা অ্যান্সার আছে 25.1, হ্যাঁ, সো এগুলো একটু কেয়ারফুলি অ্যান্সার করতে হবে। তারপরে যাই, একটা 2 ইনপুট অর গেট তৈরি করতে তোমার 2 ইনপুট কয়টা ন্যান্ড গেটের প্রয়োজন বলো তো, একটা 2 ইনপুট অর গেট তৈরি করতে কয়টা 2 ইনপুট ন্যান্ড গেটের প্রয়োজন, তাহলে আমার হচ্ছে 2টা ইনপুট আমাকে বলে দিছে, তার মানে কি করতে হবে, অর গেট বানাবো ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট যেহেতু সার্বজনীন গেট, আমরা কি জানি যে ন্যান্ড গেট দিয়ে কিন্তু সব ধরনের গেট বানানো সম্ভব, এবার বিবার বানাই ফেললাম, তারপরে আবার কি করব, এদেরকে আরেকটা ন্যান্ড গেটের মাধ্যমে যুক্ত করব, তাহলে কি আসবে, এবার ডট বি বার, তার উপর একটা বার। এখন এটাকে যদি ডি মর্গান দিয়ে করি তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ প্লাস বি, তাহলে এটা কি হয়ে গেল, অর গেটে কনভার্ট হয়ে গেল, ন্যান্ড থেকে অরে যদি কনভার্ট করতে হয় তাহলে কি আমার কয়টা গেট লাগছে, 1 2 3টা, তার মানে 2 ইনপুট অর গেট তৈরি করতে কয়টা 2 ইনপুট ন্যান্ড গেট লাগছে, আমার 3টা 2 ইনপুট ন্যান্ড গেট লাগছে। সো তোমরা এভাবে করার দরকার নাই, এটা ডিরেক্টলি মুখস্থ করে ফেলবা, 2টা ইনপুটের অর গেট তৈরি করতে তোমার হচ্ছে 3টা ন্যান্ড গেট দরকার। তারপর আসি
সি ভাষায় লেখা প্রোগ্রামটাকে কি বলা হয় বলো তো? সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? এটা মুখস্থ কোশ্চেন। সি ভাষায় লেখা যে প্রোগ্রামটা আছে সেটাকে বলা হয় হচ্ছে সোর্স কোড। সি ভাষায় লেখা যে প্রোগ্রামটা সেটাকে বলা হয় হচ্ছে সোর্স কোড। তারপরে আসি তোমাদের মোটামুটি ভীতির কারণ, অনেকেই সি প্রোগ্রামিংটা ভয় পাও। তাহলে দেখো আমাকে কি বলছে এখানে, ইন্টিজারের স্টুডিও, আচ্ছা এগুলো আসলে লাগবে না, আমার মেইনটা শুরু হচ্ছে কিন্তু এখান থেকে। তাহলে এখানে কি দেওয়া আছে, ইন্টিজার a ইকুয়াল হচ্ছে 3 আর b ডিক্লেয়ার করছে b ইকুয়াল হচ্ছে 2 ইন্টু a। দেন আমাকে কি বলছে, প্রিন্টএফ, মানে আমাকে কি প্রিন্ট করতে বলছে, %d b। তাহলে দেখো আমি ফার্স্টে কি ডিক্লেয়ার করছি, এতে এখন কত আছে, আমি ফার্স্টে ডিক্লেয়ার করছি যে এতে থাকবে কত, এই এ যে ভ্যারিয়েবলটা আছে এটাতে স্টোর হয়েছে কত, 3। তারপরে আমি বলছি কি যে বিতে স্টোর হবে কত, 2 ইন্টু এ। তাহলে 2 ইন্টু এ, এতে ফার্স্টে ছিল 3, 2 ইন্টু এ 2 ইন্টু 3, তার মানে কত হয়ে গেছে 6। তাহলে এই যে স্টেটমেন্টটা আছে এটা আমাকে কি রিটার্ন করবে, এটা রিটার্ন করবে হচ্ছে 6। বুঝছো? এটা কিন্তু গত বছর জাবিতে আসছিল, গত বছর কিংবা তার আগের বছর, যে কোনো এক বছর আসছে। তাহলে খুবই সহজ, এখানে 2 ইন্টু এ, প্রথমে এর ভ্যালু ছিল 3, তাহলে 2 ইন্টু এ হচ্ছে 6। তার মানে এটা কি রিটার্ন করতেছে, এটা হচ্ছে 6 রিটার্ন করবে। অমিত বিশ্বাস অ্যান্সার দিয়েছে 6, নরিন মার্জি অ্যান্সার দিয়েছে বি। ওকে, আচ্ছা এর পরেরটাতে আসি আমরা, সি প্রোগ্রামের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন কোনটা। সো মনে রাখবা যে সি প্রোগ্রামটা আসলে শুরু হয় হচ্ছে মেইন ফাংশন থেকে, মেইন ফাংশন থেকে সি প্রোগ্রাম শুরু হয়, মেইন ছাড়া সি প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট করতে পারবে না। আর বাকি যে ফাংশনগুলো আছে, যেমন এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্রিন্ট যেটা, এটা আমরা কিসের জন্য ইউজ করি, প্রিন্টএফ ইউজ করি হচ্ছে আউটপুটের জন্য, স্ক্যানএফ হচ্ছে ইনপুটের জন্য, আর এই গেট যেটা আছে, গেটস, এটা আমরা ইউজ করি হচ্ছে এন্টার কি, এন্টার যে কিটা আছে আমাদের কিবোর্ডে, এটা প্রেস করা ছাড়া যদি আমি কোনো ইনপুট, ক্যারেক্টার ইনপুট নিতে চাই, সেটার জন্য আমি হচ্ছে এই ফাংশনটা ইউজ করি। তাহলে এই ফাংশনটা আমরা কেন ইউজ করি, এন্টার কি প্রেস করা ছাড়া আমি যদি কোনো ইনপুট নিতে চাই সেটার জন্য হচ্ছে এই ফাংশনটা ইউজ করি। এবং এই যে প্রিন্টএফ আর স্ক্যানএফ, এদের জন্য কিন্তু একটা লাইব্রেরি লাগবে। এই দুইটা ফাংশন যদি আমি ইউজ করি তাহলে কি, প্রিন্টএফ আর স্ক্যানএফ যদি ইউজ করি তাহলে কিন্তু আমার একটা লাইব্রেরি ইউজ করতে হবে। সেটা কি, সেটা নিশ্চয়ই তোমরা জানো, stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এই হেডার ফাইলটা কিন্তু ইউজ করতে হবে যদি আমি এই দুইটা ফাংশন ইউজ করি। তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে প্রিন্টএফ ইউজ করার জন্য আমার কোন হেডার ফাইল ইউজ করতে হবে, সেটা কি হবে বলতো, stdio.h বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা। এখন আসি গেজ, গেজের ফাংশনের জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা, এটার জন্য কি হবে বলতো, এটার জন্য কি হবে, এটার জন্য আমি ইউজ করব হচ্ছে conio.h, conio.h, এটার জন্য ইউজ করব হচ্ছে conio.h। conio হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার, সো এটার জন্য ইউজ করব হচ্ছে। আর stdio আমরা কোনটার জন্য দেখলাম যে প্রিন্টএফ, স্ক্যানএফ, এবং math.h হচ্ছে যে ধরো তোমার ম্যাথমেটিক্যাল ফাংশন যেগুলো আছে, স্কয়ার, রুট, এই টাইপের যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে math.h টা লাগে। ওকে, তারপর আসি সি ভাষায় 32.41, এটা কোন ধরনের ডেটা। সো বলে ফেলো তো, ডেটা টাইপ থেকে এটা আসছে এই প্রশ্নটা, 23 বি। ওকে, ডেটা টাইপ থেকে আসছে সি ভাষায় 32.41 কোন ধরনের ডেটা। এবং একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা ভগ্নাংশ। সো ভগ্নাংশ আসলে দুইটা ডেটা টাইপের মধ্যেই পড়ে, ফ্লোটের মধ্যেও পড়ে এবং ডাবলের মধ্যেও পড়ে। সো এগুলা একটু কনফিউজিং কোশ্চেন, এই টাইপের অপশন দেওয়া উচিত না, বাট ওনারা আসলে কেন দেয় আমি বুঝি না। সো এই টাইপের কোন কোশ্চেন যদি আসে তুমি হচ্ছে এটা স্কিপও করে আসতে পারো, অথবা যে কোনো একটা দাগালে আই গেস বোনাস নাম্বার পাওয়া যায়। তাহলে সি ভাষায় 32.41 এটা কোন ধরনের ডেটা, ফ্লোটও কিন্তু হতে পারে, ডাবলও হইতে পারে, দুইটাই কিন্তু হয়। ফ্লোটের হচ্ছে সাইজ, সাইজগুলো যদি একটু জেনে রাখো, আচ্ছা ডাবল টাইপ ডেটা দুইটাই কিন্তু হয়, ফ্লোট ডাবল দুইটাই হয়, সমস্যা নাই।
ডাবলকে আমার সাইজটা, ডাবলের সাইজটা হচ্ছে 8 বাইট আর ফ্লোটেরটা হচ্ছে 4 বাইট। এগুলো তোমরা একটু মনে রাখতে পারো। ওকে, তারপরে আসি x ইকুয়াল 4 আর y ইকুয়াল যদি 10 হয়, y মড x এর মান কত? এটা তোমরা পার্সেন্টেজ পড়ো, বাট কম্পিউটার এটাকে মানে কম্পিউটার ভাষায় এটাকে মড বলে আর কি। সো y পার্সেন্ট x বা y মড x, এটার মানটা কি হবে? 10 মড 4। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভাগশেষ যেটা থাকে সেটা বের করার জন্য এই সাইনটা ইউজ করা হয় আর কি। তাহলে আমি যদি হচ্ছে 10কে 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমার কত থাকে বলো তো? ভাগশেষ থাকে হচ্ছে 2। তাহলে 10% 4 বা 10 মড 4 এটা আমাকে কি রিটার্ন করবে? এটা কিন্তু রিটার্ন করবে হচ্ছে 2। এটা কি রিটার্ন করবে বলো তো? 2 রিটার্ন করবে। উল্টা বলছো। জুবাইর হোসেন যে বলছে এটা ডাবল হবে, কারণ ফ্লোট দশমিকের পর অনেক ডিজিট নিতে পারে, ডাবল দশমিকের পর অনেকগুলা ডিজিট নিতে পারে, ওর সাইজও বড়, ও কিন্তু 8 বাইট আর ফ্লোট মাত্র 4 বাইট। বাট এই টাইপের কোশ্চেন আসলে এই মানে অ্যাম্বিগুয়াস হয়ে গেল না, দুইটাই তো অ্যান্সার হয়, এগুলো আসলে যাচাই করার জন্য কোনো ইয়ে না। এখানে ফ্লোট ডাবল দুইটাই অ্যান্সার হয়, সো যে কোনো একটা অপশনে থাকা উচিত ছিল। তারপরে বলতো হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কে? হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম? হাই লেভেল প্রোগ্রামকে লাইন বাই লাইন অনুবাদ করে কোন প্রোগ্রাম বলো? তোমরা হচ্ছে বইয়ে মোস্ট প্রবাবলি 3 ধরনের অনুবাদকের কথা পড়ছো, একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। সো ইন্টারপ্রেটার যে আছে সে কি করে? ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে, এবং কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একসাথে হচ্ছে ট্রান্সলেট করে সেটাকে হচ্ছে এক্সিকিউট করে। তাইলে ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন অনুবাদ করে, আর কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেট করে। আর অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলার হচ্ছে তার অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে কি করে? সেটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা যে ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে, মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 আর 1 দ্বারা প্রকাশ করি আমরা যেটাকে। সো অ্যাসেম্বলার কি করে? তার যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ওকে, এরপরে আসি সি ভাষা হচ্ছে কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সো সি ভাষা বা সি হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। মানে কি? একটা বড় যে প্রোগ্রাম থাকে বা বড় ফাংশনটাকে কি করে? সে ছোট ছোট মডিউলে ভাগ করে দেন সেটা হচ্ছে এক্সিকিউট করে আর কি। সো সি প্রোগ্রামটা কি করে? সি প্রোগ্রামটা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? সি প্রোগ্রাম হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। তাহলে এটার অ্যান্সার কি হবে? স্ট্রাকচার। আর অবজেক্ট ওরিয়েন্টেড কোনটা অনুসরণ করে? অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে সি প্লাস প্লাস বা জাভা। সি প্লাস প্লাস বা জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। তাহলে আমরা কি দেখলাম? সি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার্ড। ওকে, এরপরে আসি, এরকম আসছে কেন এগুলো? আচ্ছা, এটা আমি একটু লিখি, হ্যাঁ, এটা তোমরা হয়তো বুঝতে পারবা না। ফর i ইকুয়াল 0 দেন কি i লেস দেন 5 i প্লাস প্লাস, সেটা কি এক্সিকিউট করবে? printf %d i প্লাস 2। তাহলে এটার অ্যান্সার দিয়ে দাও তো তোমরা সবাই, দেখি তো। আবিদা ইয়াসমিন অ্যান্সার দিয়েছে এ, অমিত হাসান অ্যান্সার দিয়েছে 2, ও ইশরাত জাহান আনিকা অ্যান্সার দিয়েছে 28-এর সি। ওকে, দেখো তো এখানে কি হচ্ছে। আমার কিন্তু ফার্স্টে এই যে আই এর মানটা প্রথমে আমি কত দ্বারা ডিক্লেয়ার করে নিছি? 0 দ্বারা। তাইলে ও কি করবে? ও লুপের ভিতরে ঢুকবে, ঢুকে দেখবে ও কি প্রিন্ট করতেছে? i প্লাস 2। তাহলে প্রথমত ভ্যালু ছিল 0, এখন i প্লাস 2 প্রিন্ট হবে। তাহলে কত হবে? 0 প্লাস 2, তার মানে 2 প্রিন্ট হবে।
তারপরে আবার সে হচ্ছে লুপের কাছে যাবে। এখন কি আই প্লাস প্লাস, আই এর ভ্যালু 1 বাড়বে। প্রথমত আই এর ভ্যালু ছিল 0, তারপরে আই প্লাস প্লাস হচ্ছে এখন, তার মানে আই এর ভ্যালু এখন কত হয়ে গেছে 1। এখন সে দেখবে যে এই ফলো করে কিনা, এই যে কন্ডিশন আছে যে আই লেস দেন 5 এটা ফলো করে কিনা, তার মানে 1 তো লেস দেন 5। এখন সে আবার লুপের ভিতরে ঢুকবে, তাহলে কি আসতেছে, এখন আই এর ভ্যালু কত আমরা পাইলাম, আই এর ভ্যালু পাইছি 1, তাহলে 1 প্লাস 2 এখন কত প্রিন্ট হবে 3। তারপরে আবার সে যাবে এখানে, এখন কত, তারপরে হয়েছিল 1, এখন কত হবে আই প্লাস প্লাস করলে 2, 2 লেস দেন 5, তারপরে আবার এখানে আসবে, তাহলে 2 প্লাস 2 কত, 2 প্লাস 2 হচ্ছে 4। তার মানে এখন আবার যাবে, তাহলে কত ছিল 2 ছিল, তার মানে এখন 2 লেস দেন, এখন আবার 1 বাড়বে, তাহলে কত হবে 3, তাহলে 3 লেস দেন 5 এখানে আবার আসবে, তারপরে হচ্ছে 5। এখন আবার যাবে, তাহলে এখন কত হয়ে গেল 4, 4 প্লাস 1, এখন কি হয়ে গেছে এক্সাক্ট 5 হয়ে গেছে, কিন্তু এটার কন্ডিশন কি ছিল 5 থেকে ছোট থাকতে হবে, তার মানে এটা কিন্তু ব্রেক হয়ে গেছে। তাহলে অ্যান্সার কি আচ্ছা সরি এইখানে কত ছিল, আমি ফার্স্ট থেকে আবার একটু বলি। প্রথমে ছিল কত 0, 0 প্লাস 2 তাহলে কত 2, এখন 1 বাড়বে, তাহলে 1 বেড়ে কত হচ্ছে 0, 1 বেড়ে হচ্ছে 1, এখন আবার আসবে এখানে, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2 3, তারপরে আবার যাবে এখানে, এখন হয়ে যাবে কত 2, তাহলে 2 প্লাস 2 এখন আসবে কত 4, তারপরে আবার এখানে আসবে, এখন কত হবে 3, তাহলে 3 লেস দেন 5, আবার এখানে আসবে 3 প্লাস 2 কত হচ্ছে 5, এখন যাবে কোথায় বলতো, এখন যাবে হচ্ছে এইখানে, তাহলে কত হচ্ছে 4, 4 প্লাস 1 কত 5, তার মানে হচ্ছে কত, এটা তো হচ্ছে না, তোমাদের কত আসে এটার অ্যান্সার, আমি কি স্কিপ করছি কিছু একটা হয়তো, আচ্ছা এখন আবার একটু ভালো মতো বলে দেই। প্রথমে ছিল হচ্ছে 0, তাহলে 0 প্লাস 2 কত 2, এখন আসছে 0, তাহলে 1 বাড়বে, এখন কত হবে 1, তাহলে 1 এখন আসবে 1 প্লাস 2 কত হচ্ছে 3, তারপরে আবার এখানে আসবে, এখন কত হবে বলতো, এখন হবে হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2 কত, 2 প্লাস 2 হচ্ছে 4, এখন আবার যাবে, তাহলে কত হচ্ছে 3, 3 প্লাস 2 কত 5, এখন 3 হয়ে আবার কিন্তু যাচ্ছে, তাহলে কত হচ্ছে 4, 4 লেস দেন 5, তাহলে 4 প্লাস 2 কত 6, আমরা একটু স্কিপ করছিলাম এই জন্য কিন্তু মিলে নাই। তোমরা কি সবাই বুঝছো? হ্যাঁ, স্কিপ করেন কেন, স্কিপ করব কেন, তাহলে বুঝছো আমরা কিন্তু এখানে একটা জিনিস একটু মিসিং করে গেছিলাম, এই জন্য 2 3 4 5 6 হচ্ছে এটার অ্যান্সার। সো তোমরা হচ্ছে একটু মাথাটা ঠান্ডা রেখে এই যে লুপ যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবা। তারপরেরটাতে যাই, ইন্টিজার ডেটা টাইপের মেমোরি কত, মেমোরি স্পেস কত, ইন্টিজার বলুক আর ফ্লোট বলুক দুইটাই কিন্তু হচ্ছে 4 বাইট। এখানে একটু খেয়াল রাখবা 4 লেখা নাকি 8 লেখা, বাকি ডিজিট গুলোর দিকে একটু খেয়াল করবা, তারপরে বুঝবা এটা কি বাংলায় লেখা নাকি ইংলিশে লেখা। বুঝছি ভাইয়া, ওকে। তারপরে আসি হচ্ছে 4 বাইট। এরপরে নেক্সট কোশ্চেনে আসি, একটা হচ্ছে লুপ শেষ হওয়ার পূর্বে লুপ থেকে বের হওয়ার জন্য সি ভাষায় কোন স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তাহলে লুপ থেকে বের হওয়ার জন্য কোন স্টেটমেন্ট ব্যবহৃত হয়, আমরা যদি ব্রেক ইউজ করি ব্রেকের মাধ্যমে আমি হচ্ছে লুপ থেকে বের হয়ে যেতে পারবো। আর কন্টিনিউ কি করে, কন্টিনিউ যে কাজটা করে যে তোমার এখন যে কারেন্ট মানে এক্সিকিউশন আছে, কারেন্ট এক্সিকিউশনটা সে না করে সে পরবর্তী এক্সিকিউশনে চলে যায়। যদি আমি কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করি তাহলে সে কারেন্ট যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট না করে পরবর্তী স্টেটমেন্টে চলে যায়। আর গো টু কি করে, তাকে হচ্ছে মেইনলি ফাংশন ইউজ করা হয়, সে হচ্ছে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে জাম্প করার জন্য ইউজ করে, বা একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে জাম্পের জন্য আমরা হচ্ছে গো টু ইউজ করি। আর গেট সিএচ কেন ইউজ করে এটা তো আমরা দেখলামই, যে এন্টার কি ছাড়া যদি আমি কোনো কিছু
ক্যারেক্টার এন্টার করতে চাই। তারপরের কোশ্চেনে আসি। এইখানে দেখো এই প্রোগ্রাম অংশটা থেকে প্রিন্টএফ স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে। তাইলে দেখো এখানে কি, এখানে কিন্তু আমাকে ইয়েই করে দিছে যে i এর ভ্যালু যখন 3 তখনই আমার শুধুমাত্র এই প্রিন্টএফটা এক্সিকিউট হবে, এবং সেটা কি ওয়েলকাম টু ইউনিভার্সিটি। তাহলে প্রোগ্রাম অংশটাতে প্রিন্টএফ স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হচ্ছে, শুধুমাত্র কিন্তু একবার, শুধুমাত্র একবার ইউজ হবে প্রিন্টএফ স্টেটমেন্টটা, কারণ i এর ভ্যালু 3, i এর ভ্যালু 3 তো একবারই হওয়া পসিবল, তাই না? সো প্রিন্টএফ স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হচ্ছে, এটা হবে একবার। এখন দেখো সি ভাষায় এই বি, বি এটা কোন ডেটা টাইপের উদাহরণ বলো তো? সি ভাষায় বি কোন ডেটা টাইপের উদাহরণ? মনে রাখবা এই ক্যারেক্টার যখন বুঝায়, ক্যারেক্টার দিয়ে যদি আমরা কিছু লিখি, এটাকে আমরা নর্মালি CHAR এটা দ্বারা ডিনোট করি। তাহলে ক্যারেক্টার, ধরো একটা ক্যারেক্টারের নামটা আমি ধরে নিচ্ছি সি, ক্যারেক্টারকে সবসময় আমরা এই যে ইয়ে আছে যেটা, এটার ভিতরে এভাবে লিখবো। ক্যারেক্টারকে সবসময় আমরা, ধরো আমি যদি 1 লিখতে চাই, 1 নর্মালি কি ইন্টিজার, বাট ক্যারেক্টার আকারেও কিন্তু আমি 1 কে লিখতে পারবো এভাবে, বুঝছো? তাহলে এখানে বি কোন ডেটা টাইপের উদাহরণ? বি হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের উদাহরণ, বি হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের উদাহরণ। হ্যাঁ, তারপরে কোশ্চেনে যাই, একটা আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য কয়টা অক্টেট প্রয়োজন? এখন এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। তাহলে আইপি ভার্সন 4 যেটা, এটা আইপি ভার্সন 4, আইপি ভার্সন 4 এটা কত বিটের আমাকে সবাই একটু জানাও তো, আইপি ভার্সন 4টা কত বিটের? অমিত হাসান অ্যান্সার দিয়েছে ক্যারেক্টার, আবিদা ইয়াসমিন অ্যান্সার দিয়েছে সি, আবির আল সাইমন অ্যান্সার দিয়েছে 32 এর সি, মাহবুবা নূর তামান্নাও 32 এর সি। তাহলে আইপি ভার্সন 4 যেটা, এটা প্রকাশের জন্য আমার লাগবে হচ্ছে 32 বিট। এটাতে এই ভার্সন 4 এ আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য আমার লাগবে 32 বিট, এবং একটা অক্টেট সমান হচ্ছে 8 বিট, একটা অক্টেট সমান হচ্ছে 8 বিট। তাহলে 32 বিট প্রকাশের জন্য আমার কয়টা অক্টেট লাগবে? 32/8 4 বিট। তাহলে আইপি ভার্সন 4 এর জন্য আমার অক্টেট লাগতেছে কয়টা? অক্টেট লাগবে কিন্তু 4টা। আইপি ভার্সন 4 এর জন্য আমার অক্টেট লাগতেছে 4টা। সিমিলারলি আমি যদি আইপি ভার্সন 6 এ যাই, আইপি ভার্সন 6 কে প্রকাশ করার জন্য আমার লাগতেছে কয়টা? 128 বিট। 32 অ্যান্সার দিয়েছে, ওকে। তাহলে আইপি ভার্সন 6 এর জন্য আমার লাগতেছে 128 বিট, এবং এক অক্টেট সমান আমরা জানি কত বিট, সেটা হচ্ছে 8 বিট। তাহলে 8/128, তার মানে অক্টেট লাগতেছে কয়টা বলো তো? 8 দিয়ে যদি ভাগ করি 6 × 48 16টা। তাহলে আমার এখানে অক্টেট লাগতেছে কয়টা? 16টা। তাহলে তোমরা আমাকে বলো তো যে আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য কয়টা অক্টেট প্রয়োজন? তোমরা এটা কোনটা অ্যান্সার দিবা? আচ্ছা, তো তোমরা হচ্ছে শেষ সময়ে যারা হচ্ছে বুঝতেছো না যে আসলে কোনটা পড়ে কোনটা পড়বা, শেষ সময় পাজল হওয়াটা খুবই নর্মাল। সো এই সময়টাতে আসলে কি তোমার ইম্পর্টেন্ট যে জিনিসগুলো শুধু সেগুলোই কিন্তু রিভাইজ করে যাওয়া দরকার। গদবাধা সব পড়তে গেলে আলটিমেটলি কোনো কিছুই পড়া হবে না, এবং মাথায় যা ছিল তাও কিন্তু বের হয়ে যাবে। সো সেটার জন্য আমরা হচ্ছে তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট টপিকগুলো পুরো কাভার হবে। আমরা একটা সিক্রেট ফাইল তৈরি করেছি, সো সেটা যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার পুরো ইম্পর্টেন্ট টপিকগুলো পুরোপুরি কাভার হয়ে যাচ্ছে, এবং তুমি একটা রিল্যাক্স ভাবে এডমিশন টেস্ট দিতে পারতেছো। সো যাদের এই ইউনিটের জন্য সিক্রেট ফাইল দরকার তারা আমাদের পেজে মেসেজ দিতে পারো, তারপরে তোমাকে ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা, এক একজন এক এক অ্যান্সার দিচ্ছে। তাহলে বর্তমানে হচ্ছে আইপি ভার্সন 4টাই বেশি প্রচলিত। তো সেটার জন্য আমরা হচ্ছে কি কয়টা অক্টেট প্রয়োজন? আমাদের অক্টেট লাগবে হচ্ছে 4টা। তাহলে একটা আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য কয়টা অক্টেট প্রয়োজন, এবং তোমাকে যদি মেনশন করে দেয় যে আইপিভি ভার্সন 4 এর জন্য কয়টা অক্টেট বা আইপি ভার্সন 6 এর জন্য কয়টা অক্টেট, সেটা তুমি ওভাবে লিখতে পারো। বাট এইভাবে যদি বলে, বর্তমানে যেহেতু আইপি ভার্সন 4টা চালু আছে,
সো আমরা কয়টা কয়টা অক্টেট লাগবে আমাদের? 4টা। এখন বলো কোন পদ্ধতিটা ডাটাবেস থেকে ডাটা খুঁজতে ব্যবহার করা হয়? ডাটাটা যে সার্চিং করব সেটার জন্য আমার কোন পদ্ধতিটা ব্যবহার করা হয়? ওকে, এখানে সর্টিং, যেটা সর্টিং এ আমরা কি করি? সর্ট করা মানে কি বলতো? সর্ট করা মানে হচ্ছে কোনো কিছু অর্ডার করা বা কোনো কিছু সাজানো। সো সর্টিং কিন্তু অ্যান্সার হচ্ছে না। তারপরে আসি জয়েনিং। জয়েনিং ডাটাবেসে বা ডিবিএমএস এ আমরা যেটা এই জন্য ইউজ করি যে দুইটা টেবিলকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে জয়েনিং এটা ইউজ করি। তারপর আসি ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংও করা হয় মেনলি হচ্ছে ফার্স্ট সার্চিং এর জন্য, বাট ডেটা খুঁজতে অ্যাকচুয়ালি আমরা কোনটা ইউজ করি সেটা হচ্ছে সিলেক্টিং। তাহলে কোন এটা ইউজ করি আমরা ডেটা খুঁজতে? সেটা হচ্ছে সিলেক্টিং। 34 অ্যান্সার এ। এ কিভাবে হয় ডেটা খুঁজতে? ডেটা খুঁজতে হচ্ছে আমরা সিলেক্টিং ইউজ করি, সর্টিং হচ্ছে ডেটা সাজানোর জন্য। এখন আসো কোন কমান্ডটা একটা টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? তাহলে একটা টেবিল থেকে তুমি যদি এটা ইউজ করো সিলেক্ট, এটা সবগুলা হয় সবগুলা ছোট হাতের ইউজ করতে হবে, না হয় সবগুলা বড় হাতের ইউজ করতে হবে। তো সবগুলা যদি বড় হাতের ইউজ করি তাহলে এসি এলইসিটি স্টার। স্টার মানেই হচ্ছে অল, তাহলে আলাদা করে কিন্তু আমার অল লেখার দরকার নাই। তাহলে ডেটাবেস কোনটাকে বুঝবে যে তুমি সব ডেটা চাচ্ছ, যদি এইটা মানে এটা ইয়ে করতে পারো আর কি। তাহলে সিলেক্ট স্টার যদি দেই তার মানে কি আমি হচ্ছে সব ডেটা নেওয়ার জন্য এটা ইউজ করব। সি সি হ্যাঁ, তাহলে সব ডেটা মানে ডেটা নেওয়ার জন্য একটা টেবিল থেকে আমি হচ্ছে সিলেক্ট ড্যাশ মানে স্টার। এই স্টার মানে হচ্ছে অল। সো আলাদা করে কিন্তু এখানে অল ইউজ করা যাবে না, এটা অ্যান্সার হচ্ছে না। আর সিলেক্ট স্টার স্টার এরকম আসলে কোনো ইয়ে নেই, সো ইনস্ট্রাকশন নাই। এরপরে আসি হচ্ছে বৈধ এসকিউএল টাইপ নয় কোনটি? স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমরা বলো তো বৈধ এসকিউএল নয় কোনটা? মনে রাখবা ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে বৈধ এসকিউএল না, ক্যারেক্টার হচ্ছে বৈধ এসকিউএল না। বাকি যারা আছে ইন্টিজার, তারপরে হচ্ছে ডেসিমাল, নিউমেরিক ফ্লোট, এই সবগুলাই হচ্ছে কিন্তু বৈধ এসকিউএল টাইপ। তাহলে শুধুমাত্র ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে বৈধ এসকিউএল টাইপ না। ওকে, মিজানুর রহমান মিজান অ্যান্সার দিয়েছে সি। ওকে, আমাদের আজকের লাস্ট কোশ্চেন, নিচের কোনটা ডিবিএমএস এর উদাহরণ? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বলে ফেলো ডিবিএমএস এর উদাহরণ কোনটা? ডিবিএমএস এর উদাহরণ কোনটা বলো তো? সো তোমাদেরকে বারবার বলতেছি যে আমাদের যে ফেসবুক পেজটা আছে এটা তোমরা হচ্ছে ফলো করে রাখবা যারা হচ্ছে গ্রুপ থেকে ক্লাস করো। কারণ হচ্ছে দেখা যায় যে গ্রুপ থেকে ক্লাস করলে কিন্তু তুমি জাস্ট ওই ক্লাসটা করেই চলে যাচ্ছ, বাট নেক্সট কি ক্লাস হবে বা কি কি ক্লাস আসবে বা কি গাইডলাইন দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তুমি ফলো করতে পারতেছো না। সো আমাদের পেজটা ফলো করে রাখবা, তাহলে কিন্তু তোমার কাছে ইনফরমেশন চলে যাবে। ডিবিএম দেখি, ইয়াসিন আরাফাত অ্যান্সার দিয়েছে ডি, মার্জি অ্যান্সার দিয়েছে ডি। ওকে, সবার অ্যান্সার কারেক্ট। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কি হচ্ছে? পারুল অ্যান্সার দিয়েছে, মিজানুর রহমান অ্যান্সার দিয়েছে, অমিত হাসান অ্যান্সার দিয়েছে। তাহলে এমএস এক্সেস এটা হচ্ছে ডিবিএমএস এর উদাহরণ। আরো বেশ কিছু এক্সাম্পল আছে, সেগুলো তোমরা মনে রাখতে পারো, যেমন মাই এসকিউএল আছে, ওরাকল আছে, তারপরে হচ্ছে যে মাইক্রোসফট এসকিউএল, এসকিউলাইট, মঙ্গোডিবি, এগুলোও চাইলে মনে রাখতে পারো, বাট তোমাদের বইয়ে মোস্ট প্রবাবলি এমএস এক্সেস এর কথাই আছে। সো
আচ্ছা, তো আমাদের ক্লাসটা আমরা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাও। আর যেটা বলছিলাম যে শেষে আমি একদম বলে দিব যে তোমাদের হচ্ছে কোন 5টা টপিক পড়তে হবে। তাহলে দেখো কি কি পড়তে হবে। প্রথমে হচ্ছে উদ্ভাবকের বা আবিষ্কারকের নামগুলো একটু ভালো মতো দেখবা। যেমন হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি আছে, তারপরে হচ্ছে তোমাদের যে বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, ন্যানো টেকনোলজি, এগুলোর প্রবক্তা বা উদ্ভাবককে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। এখন যেহেতু এআই এর যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাহলে এটাও দেখতে পারো যে কে হচ্ছে সর্বপ্রথম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেয়। সো এই জিনিসগুলো একটু দেখবা ফার্স্ট চ্যাপ্টারটা থেকে। উদ্ভাবকের বা আবিষ্কারকের নাম আসে এবং নাম্বার সিস্টেম, যেটা আমি পড়ানোর সময়ও কিন্তু খুব বেশিবার বলছি যে নাম্বার সিস্টেম থেকে একটা কোশ্চেন থাকেই, কনভার্সন যেগুলা বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এই টাইপগুলা। তারপরে আসে হচ্ছে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং থেকে তো দেখাইলাম। আচ্ছা, যে সি প্রোগ্রামিং থেকে ভাষাগুলা কিন্তু একটু দেখতে পারো যে কোনটা কোন স্তরের ভাষা, যেমন প্রথম জেনারেশনের ভাষা কোনটা, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনের ভাষা কোনটা, এগুলো একটু তোমরা দেখতে পারো। তারপরে অনুবাদক যেটা দেখাইলাম, ট্রান্সলেটর, ইন্টারপ্রেটার আর কম্পাইলার, এগুলাও আসে। তারপরে আমরা দেখলাম যে ছোটখাটো আমাদের সি প্রোগ্রাম দিয়ে এটার আউটপুটটা কি হবে, এই টাইপের কোশ্চেনও কিন্তু সি প্রোগ্রামিং থেকে আসে। তারপর টপোলজি, টপোলজিতেও কিন্তু আমরা বেশ কিছু কোশ্চেন দেখলাম টপোলজি থেকে, এই টাইপের কোশ্চেন গুলাই আসবে। তারপরে লজিক গেট, লজিক গেট থেকে হচ্ছে কিন্তু কোশ্চেন থাকবেই, বারবার করে বলতেছি। কি কি দেখলাম যে নিচের কোনটা মৌলিক গেট না, নিচের কোনটা যৌগিক গেট। তারপরে হচ্ছে একটা গেট তোমাকে মানে একটা ইয়ে দিয়ে দিবে, ধরো এক্সপ্রেশন দিয়ে দিবে, এটা সরলীকরণ করলে কি হবে, এই জিনিসগুলা কিন্তু আসতে পারে। তারপরে হচ্ছে HTML ট্যাগ, এটা থেকেও কোশ্চেন আসে। HTML ট্যাগ, ধরো তোমাকে হচ্ছে একটা ছোট HTML কোড লিখে দিয়ে বললো এটার আউটপুটটা কি হবে, এই টাইপটাও একটু ভালোভাবে দেখে যাবা। নিচের কোনটা এমটি ট্যাগ, এগুলাও আসে। সো এই জিনিসগুলা একটু ভালো মতো দেখে যাবা। এই যদি তুমি 5 থেকে 6টা যে টপিক আছে এটা যদি পড়ে যাও খুব ভালোভাবে, এখান থেকে হচ্ছে অ্যাটলিস্ট 5 থেকে 6টা কমন পাবাই। সো সবাই হচ্ছে স্লাইড দিবেন ক্লাসের আপু? হ্যাঁ, স্লাইড দিব, তবে ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাস আচ্ছা, তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো এবং তোমরা পরবর্তীতে কি ক্লাস চাও এটা একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, সিক্রেট ফাইল নিয়ে আরেকটা একটু বলি যে তোমাদের সবারই একটা ধারণা থাকে যে এটা পড়লে কি আদৌ কমন পড়বে নাকি। বিগত বছরে যেমন অলরেডি ডি ইউনিটে, এবছরই ডি ইউনিটে যারা পরীক্ষা দিয়ে আসছে তারা কিন্তু আমাদেরকে জানাইছে যে আলহামদুলিল্লাহ আসলে অনেকই কমন আসছে। কেমিস্ট্রিটাতেও অনেক কমন আসছে, তোমরা হয়তো পেজে ভিডিও দেখছো, মানে ভিডিও আমরা দিয়েছিলাম কয়েকজনের। সো সিক্রেট সাজেশন আসলে আমরা অনেক ইফোর্ট দিয়ে বানাই। সো ইনশাল্লাহ কমন। আচ্ছা, ফিজিক্স ক্লাস চাচ্ছে একজন, আবিদা ইয়াসমিন অ্যান্সার দিয়েছে। কালকেই কিন্তু আমাদের ফিজিক্স ক্লাস একটা হয়েছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপারই। সো তুমি সেই ক্লাসটা দেখে নিতে পারো। আচ্ছা, কালকে হচ্ছে আমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে যারা এক্সাম দিতে আসবা, কালকে আমরা শহীদ মিনারের পাশেই থাকবো। সো তুমি যদি চাও তাহলে আমাদের সাথে কিন্তু ফিজিক্স ক্লাস চাচ্ছে সবাই। ফিজিক্স ক্লাস কিন্তু গতকাল একটা হয়েছে আমাদের, কিন্তু গতকাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারের উপরে ফিজিক্স ক্লাস হয়েছে। সো সেই ক্লাসটা তোমরা চাইলে করতে পারো। ফিজিক্সের যত প্রবলেম আসে আশা করি সলভ হয়ে যাবে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? সব ক্লাস আসবে, চিন্তার কোনো কারণ নেই। বায়োলজি, ইংলিশ, ফিজিক্স ক্লাসের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এটা একটু চেক করো। এবং আমাদের ইউটিউব চ্যানেলটা করতে পারো। ইউটিউব চ্যানেলে হচ্ছে কিন্তু তুমি সবগুলা ক্লাস একসাথে পেয়ে যাচ্ছ এবং তোমাদের পছন্দের কাজ প্লেব্যাক স্পিড বাড়ায় দেখানো সেটাও করতে পারতেছো। সো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে অ্যাডমিশন ওয়ারিয়র্স উইথ সানজিদ জাহিদ, এই চ্যানেলটা করলেই পেয়ে যাবা। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।
সো তোমাদের হচ্ছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের হচ্ছে আমাদের আইসিটি ক্লাস ছিল। অ্যান্ড সামনে ইনশাল্লাহ তোমাদের জন্য যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় শেষের দিকে, সো এরপরে তোমাদের নেক্সট টার্গেট হচ্ছে অনেকের এগ্রি আছে, অনেকের হচ্ছে সিইউ আছে। সো এগ্রি আর সিইউ ডেট যেহেতু কাছাকাছি, সো আমরা এগ্রি অ্যান্ড সিইউ দুইটার একসাথে ম্যারাথন আনবো, কারণ আলাদা আলাদাভাবে ম্যারাথন করতে আসলে টাইম নাই। অনেকেই আছে এগ্রি, অনেকেই আছে সিইউর। সো এগ্রি অ্যান্ড সিইউ এই দুইটার ম্যারাথনের পর দেন হচ্ছে আমরা এই এগ্রি অ্যান্ড সিইউ এক্সামের পর আমরা হচ্ছে আরইউ ম্যারাথন শুরু করবো আর কি। ওকে, আরইউর ম্যারাথন শুরু করবো। সো আমরা এভাবে স্টেপ ওয়াইজ আগাবো। একবার আরইউর ম্যারাথন এখন আমরা করবো না, আমরা আগে এগ্রি আর সিইউ শেষ করে দেন হচ্ছে আমরা আরইউর ম্যারাথনে যাব। সো সবাই আর কি অ্যাডমিশন ওয়াইজের সাথে কানেক্টেড থাকো। অ্যান্ড তোমাদের যদি পার্সোনাল কোনো বলা যায় যে ডিমান্ড থাকে, সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা তাহলে সেই অনুযায়ী ক্লাস আনার চেষ্টা করবো আর কি। ওকে, আচ্ছা। সো যাদের মনে করো আগামীকাল এক্সাম আমাদের, হ্যাঁ আগামীকাল হচ্ছে ছেলেদের এক্সাম, সরি আগামীকাল হচ্ছে, হ্যাঁ আগামীকাল তো ছেলেদের নাকি মেয়েদের, আগামীকাল মেয়েদের এক্সাম আর কি। আগামীকাল মেয়েদের এক্সাম, তারপরে হচ্ছে ছেলেদের এক্সাম। সো ছেলেদের এক্সাম কিন্তু পরশু দিন আর কি। সো স্বাভাবিকভাবে আর কি এখনো 2 দিন আছে। সো এই 2 দিন জেইউর পর আমরা হচ্ছে এগ্রি অ্যান্ড সিইউ, তারপর হচ্ছে আরইউর ক্লাস আনবো। সো তোমরা অ্যাডমিশনের সাথে থাকো, সবাই কানেক্টেড হয়ে যাবা ইনশাল্লাহ। নেক্সটে তোমরা সব ধরনের ম্যারাথন ক্লাস পাবা। আর যেটা বললাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট অনেক কম, তো তুমি যদি ভালো মতো প্রিপারেশন নাও, তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। যদি নাও হয়, তুমি ভালো মতো প্রিপারেশন নিলে এগ্রি সিইউ আরইউ একটা না একটা প্রিপারেশন হয়ে যাবে বা একটা না একটা চান্স হয়ে যাবে। সো কোনো টেনশন করো না, যাদের ডি ইউনিটে হয় নাই ভেঙে পড়ার কোনো কারণ নাই, কারণ এখানে আসলে সিট সংখ্যাটাই অনেক কম। আমি একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা দেখবা, তাহলে বুঝতে পারবা আসলে যে যারা মেডিকেলে চান্স পায় তারাও কিন্তু জাহাঙ্গীরনগর ডিতে চান্স পাবে না, কারণ এখানে সিট সংখ্যা আসলে কম, মাত্র 300টা সিট, যেখানে হচ্ছে মেডিকেলে 5000 সিট। সো মেডিকেলে 5000 জন্য যদি এখানে সে এক্সাম দেয়, তাও কিন্তু আসলে সিট সংখ্যা কমের কারণে এক্সাম দিচ্ছে না। সো তুমি ভালো স্টুডেন্ট, তোমার প্রিপারেশন ভালো ছিল, সব কিছুই ছিল, বাট সিট আসলে কমের কারণে তুমি চান্স পাও নাই। বাট তুমি যদি এইগুলোর জন্য ট্রাই করো, এগ্রিতে অনেক সিট আছে, চান্স পেয়ে যেতে পারবা, সিইউতেও পেয়ে যেতে পারবা, আরইউতেও পেয়ে যেতে পারবা। সো আমরা সবাই একজন কি ওয়ারিয়ার্স, সো আমাদের কোনোভাবেই কিন্তু হাল ছাড়া যাবে না, আমরা একেবারে শেষ পর্যন্ত দেখবো। অ্যান্ড আমার বিশ্বাস তুমি যদি অ্যাডমিশনের সাথে লেগে থাকো, গত বছর বা প্রায় আমরা তো অনেকদিন ধরেই কাজ করতেছি অ্যাডমিশন নিয়ে, সো দিন শেষে তুমি একটা না একটা জায়গায় অনেক ভালো মতো চান্স পেয়ে যাবা। সো তবে আমার বিশ্বাস যে তুমি যদি এখন থেকে ভালো মতো প্রিপারেশন নাও, ইনশাল্লাহ এগুলাই হয়ে যাবে। তোমার কষ্ট করে ওই যে গুচ্ছ পর্যন্ত ওয়েট করা লাগবে না, ওই এপ্রিল মাস বা অত দূর ওয়েট করা লাগবে না। তুমি এখনই কিন্তু এই যে তোমার যে অ্যাডমিশন যে ফেজটা, এটার ইন্ড করতে পারবা। জাস্ট একটু আগামী কয়েকটা দিন কষ্ট করো অ্যান্ড অ্যাডমিশন ওয়ারিয়ার্সের গাইডলাইনগুলো ফলো করো, তাহলেই হবে। ওকে, সো সবার জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, কালকে মেয়েদের এক্সাম, সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আমরা একসাথে কামব্যাক করব, আমরা হেরে যাইনি, আমরা হারি না, কারণ আমরা সবাইকে এক একজন ওয়ারিয়ার্স। সো অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথে থাকো, আমরা তোমাদেরকে সকল ধরনের গাইডলাইন দিয়ে দিব। সো বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আমরা ক্লাস নিয়ে উপস্থিত হব। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর সবাই ঠান্ডা মাথায় এক্সাম দিও। ওকে, ঠান্ডা মাথায় এক্সাম দিও। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাও হয় কোনো সমস্যা নাই, সামনে আমাদের আরও অনেক ইউনিভার্সিটি আছে। সো আমরা কোনোভাবেই টেনশন নিব না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই ফিজিক্সের সমস্যা বেশি হয়। ফিজিক্স ক্লাস তো আমাদের ইউটিউবে আপলোড দেওয়া আছে, কালকে দুইটা, মানে কালকে ম্যারাথন নেওয়া হয়েছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কালকে ম্যারাথন নেওয়া হয়েছে। তোমরা হয়তো বা জানো না, তুমি হয়তো জানো না। সো আমি এটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি, একটু দেখে নিবা, অথবা আমাদের পেজেই পেয়ে যাবা। পেজে তুমি ক্লাসগুলো পেয়ে যাবে আর কি, ফিজিক্স ম্যারাথন ক্লাসটা পেয়ে যাবা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা ক্লাস হয়েছে আর কি একই সাথে, সন্ধ্যায় মাঝখানে ক্লাসটা কেটে গেছিল, এই জন্য দুইটা ক্লাস দেওয়া আছে। একটু কষ্ট করে দেখে নিবা, ফিজিক্সে ইনশাল্লাহ ওই ক্লাসগুলো দেখার পর আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।